হঠাৎ করে একটা ভিডিও চোখের সামনে আসলো। ভিডিওর বিষয়বস্তু হলো ওই যে ইসরায়েলের যে আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স, তাদের যে বিমান বাহিনীর শাখা আছে, তারা কিভাবে এই ইরানের তেহরানে, যেখানে নাকি আয়াতুল্লাহ আলী খামেনি বসবাস করতেন এবং গোপন মিটিং করছিলেন, একেবারে সেই কমপ্লেক্সে নিখুঁত নিশানায় কিভাবে আক্রমণ করে পুরো কমপ্লেক্সটা খালি ধসিয়ে দিয়েছে তাই না, একেবারে মাটির অনেক তলার অনেক নিচে পর্যন্ত একেবারে ধসিয়ে দিয়েছে। কারণ যেটা আমরা দেখলাম যে এখানে ওই বিল্ডিংয়ের মধ্যে যারা ছিল তারা কেউ কিন্তু বাঁচে নেই, একেবারে কেউ বাঁচে নেই, সবাই মারা গেছে। এবং এটাও আমরা শুনলাম যে এখানে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, ওই বিল্ডিংয়ের মধ্যেই যে উনি আয়াতুল্লাহ আলী খামেনি উনি যে মিটিং করেছিলেন তা না, এর নিচে 50-60 বা 100 ফিট নিচে নাকি বাংকার আছে, ওই বাংকারের মধ্যেই নাকি মিটিং হচ্ছিল। কিন্তু এখানে এমন বোমা নাকি মিসাইল কি এখানে ইউজ করছে কে জানে। বোমা নাকি বোমা অর্থাৎ স্মার্ট বোমা, এবং খালি স্মার্ট না, সেটা আবার বাংকার ব্লাস্টারই হবে অথবা ক্ষেপণাস্ত্র মানে মিসাইল। যদি অবশ্য বাংকার ব্লাস্টার যদি করতে হয়, মানে 50-60-100 ফিট নিচে পর্যন্ত গিয়ে যদি আঘাত করতে হয়, মিসাইল দিয়ে এটা সম্ভব না। মিসাইল দিয়ে সারফেসের যে কোনো টার্গেটকে ফেলে দেওয়া যায় বা ধ্বংস করা যায়, এবং হয়তো অল্প কিছু 10-15-20 ফুট হয়তো মাটির নিচে পর্যন্ত হয়তো করা যায়। কিন্তু 50-60-70 বা 100-150 ফিট নিচে পর্যন্ত, যেটা নাকি এবার কংক্রিট দিয়ে তৈরি, এটা তো আর নিশ্চয়ই খালি মাটি দিয়ে তৈরি না, তাই না? অত্যন্ত শক্তপোক্ত কংক্রিট দিয়ে তৈরি। ওই ধরনের একটা স্ট্রাকচার ধ্বংস করতে গেলে এখানে ওই বাংকার ব্লাস্টার বোমা লাগে, যেটা নাকি আমেরিকা ওই যে গত কয়েক মাস আগে ব্যবহার করলো যে কিসিম। এখন এইখানে মনে হয় GBU-57 ব্যবহার করে নাই, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে বোমা মিসাইল না, একেবারে দেখছেন যে কয়েকটা বিল্ডিং, 1-2-3-4টা বিল্ডিং, এই 4টা বিল্ডিংয়ের প্রত্যেকটা বিল্ডিংয়ের একেবারে ওই ভিতে আঘাত আনছে। এই যে প্রত্যেকটার একেবারে ভিতে আঘাত আনছে, একেবারে সাইড দিয়ে ভিতে আঘাত হেনে ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে যাওয়ার পরে ওই বিল্ডিংগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওর কোনো কিছু নাই। ইসরায়েলের কাছে এই ধরনের অস্ত্রপাতি আছে, আর যদি নাও থাকে হয়তো আমেরিকা সরবরাহ করেছে, এবং এরা কিন্তু একেবারে নিখুঁত নিশানায় যে ওই সময় অ্যাকুরেট যে সময়টাতে মিটিং করছিল ঠিক সেই সময়টা, অর্থাৎ এদের গোয়েন্দা নেটওয়ার্ক কি ভয়ঙ্কর দুর্ধর্ষ, তাই না? তার মানে একেবারে অ্যাকুরেট ওই সময়ে ওই জায়গায় থাকবে যে কয়টা, মানে ঘড়ির টাইম অনুযায়ী। তাহলে ওর ভিতরের কেউ এটা আইডিএফকে জানিয়েছে, তা যদি না হয় তাহলে এটা কীভাবে সম্ভব? অবশ্য আরও একটা জিনিস হতে পারে, সেটা হলো যে এখানে যারা যোগদান করছিল তারা তো বাইরে থেকে আসছিল গাড়ি টাড়ি নিয়ে, তাই না? তো এখন এর ওপরে তো গোয়েন্দা স্যাটেলাইট আছে আমেরিকার, তো গোয়েন্দা স্যাটেলাইট দিয়ে ওখানে নজর রাখছিল। হঠাৎ করে যখন দেখলো যে অন্তত 30-40টা বা 50টা গাড়ি ওইখানে এসে পার্ক করছে ভিতরে, তখনই তো আমেরিকান গোয়েন্দারা বুঝে যায় যে ওখানে গুরুত্বপূর্ণ কিছু একটা হতে যাচ্ছে, বা গুরুত্বপূর্ণ একটা মিটিং কিছু হতে যাচ্ছে। সেটাও হতে পারে, এখানে মনে করার কোনো কারণ নাই যে ভিতরে ওই মোসাদের গুপ্তচরটা ছিল। তবে থাকা স্বাভাবিক কিছু না, আমরা জানি যে ইরানে সেখানে নাকি ব্যাপকভাবে মোসাদের গুপ্তচর আছে, আর থাকবেই বা না কেন। ইরানের মধ্যে এই ইসলামী রেজিম যা শুরু করছে, মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, কোনো পোশাকের স্বাধীনতা পর্যন্ত নেই, মানে কারো কোনো স্বাধীনতা নেই। এটা কোন ধরনের লাইফ? তো স্বাভাবিকভাবে মানুষ বিরক্ত হবে না। এবং এখানে কোনো লাইফ নাই, কোনো ক্যারিয়ার নাই, কিছু নেই, অর্থনৈতিক কোনো উন্নতি নাই, মানে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তো এর ফলে হচ্ছে কি, মানুষ তো বিরক্ত হবে, এবং এক পর্যায়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে তারা তো এই রেজিমকে চেঞ্জ করার জন্যে বা একে ধ্বংস করার জন্যে, যারা নাকি ধ্বংস করার ক্ষমতা রাখে,
তাদের সাথে হাত মিলাবে, তাই না? এখন অনেকে বলবে যে এরা তো দেশদ্রোহী, এরা অন্যদের সাথে হাত মিলিয়ে এই যে এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির এই রেজিমকে ধ্বংস করছে। কিন্তু কথা হচ্ছে যে আয়াতুল্লাহ যে খামেনি, কী জানি আয়াতুল্লাহ আলী খামেনি, হ্যাঁ, তো সে এখানে কী শাসন চালু রাখছিল বলেন? এখানে তো মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, মানুষের কোনো চলাচলের স্বাধীনতা ছিল না, মানুষের কাজ ছিল না, আয় নাই, উপার্জন নাই, অর্থনৈতিক উন্নতি নেই, কিছু নেই, লাইফ বলে কিছু নেই, এখানে লাইফ বলে কোনো কিছু নেই। তো মানুষ তো এভাবে জগদ্দল পাথরের মতো একটা বিশাল কারাগারের মধ্যে থাকতে তো অভ্যস্ত না। মানুষ তো তার ক্রিয়েটিভিটি দিয়ে কেরিয়ার বিল্ড আপ করবে, স্বাধীনভাবে চলাচল করবে, স্বাধীন মতামত প্রকাশ করবে, তাই না? কিন্তু এই রেজিম মানুষগুলাকে বানায় ফেলছিল বন্দে, এরা যা বলবে সেটাই শুনতে হবে, আর এদের ফর্মুলা অনুযায়ী খেলা আল্লাহ বিল্লাহ করতে হবে, যা কিছু ওই বেহেশতে যে পাইবা 72 হুর। এই আরে ভাই 72 হুর মরার পরে পাওয়া নিয়ে তো মানুষ সবসময় তো ইয়ে করে না, মানে বিশ্বাস করে না। মরার পরে 72 হুর পাবে, মানে এটা তো কি ঠাকুরমার ঝুলি গল্পের চাইতে উদ্ভট গল্প না, উদ্ভট কিচ্ছা না। ফলে হচ্ছে কি, এই রেজিমের মধ্যেই বহু লোক আছে যারা নাকি এই আমেরিকার সিআইএ অথবা এই যে এই ইসরায়েলের মোসাদের সাথে তারা কাজ করে বস্তুত তারা তাদের দেশকে বাঁচাতে চায় এই জগদ্দল পাথরের হাত থেকে, এই ধরনের একটা স্বৈরশাসকের হাত থেকে দেশকে বাঁচাতে চায়, এটাই। এখন যারা এই কাজটা করছে তাদেরকে যদি আপনি দেশদ্রোহী বলেন, তাহলে বাংলাদেশে ওই শেখ হাসিনার রেজিমের সময় যে আন্দোলন হলো, তাই না, অভ্যুত্থান হলো, যারা নাকি মনে করেন শেখ হাসিনার আদেশ নির্দেশ অমান্য করছে, যেমন সেনাবাহিনী, ইভেনচুয়ালি তারা তো বললো যে আমরা গুলিগুল্লা দিয়ে এই শেখ হাসিনার সরকারকে বাঁচাতে পারবো না। তাহলে এরা তাহলে কি দেশদ্রোহী হয়ে গেল না? যে যুক্তি দিয়ে আপনি এই দেশের সেনাবাহিনীকে আপনি দেশদ্রোহী বলতে পারবেন না, যদি অনেকে বলার চেষ্টা করে, যে যুক্তি দিয়ে এই সেনাবাহিনীকে দেশদ্রোহী বলা যাবে না বাংলাদেশে, ওই একই যুক্তি দিয়ে এখন এই ইসলামী রেজিম অর্থাৎ খামেনির রেজিমকে উৎখাত করার জন্য যারা নাকি বাইরের শক্তির সাথে হাত মিলাচ্ছে, তাদেরকে কিন্তু একই যুক্তি দিয়ে দেশদ্রোহী আপনি বলতে পারবেন না। কারণ দেখেন যে বাংলাদেশে শেখ হাসিনার সময় যেটুক মানে স্বাধীনতা ভোগ করতো, বাক স্বাধীনতা ভোগ করতো, বা নিজের ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করতো, গণতান্ত্রিক যে সুবিধা ভোগ করতো, এই ইরানে কিন্তু তার 100 ভাগের 1 ভাগও করতে পারে না। তাহলে বাংলাদেশের থেকে কত গুণে খারাপ অবস্থা এখন এই যে ইরানে। তো মানুষ তো এরকম শৃঙ্খলে বাস করতে চায় না। আপনি কল্পিত বেহেশতের 72 হুর দিয়ে আপনি অল্প কয়েকদিন মানুষদেরকে আপনি বিমোহিত করে রাখতে পারেন, কিন্তু একটা পর্যায়ে এই 21শ শতাব্দীতে আপনি মরার পর 72 হুর পাবেন, যাদের সাথে আপনি কণ্ঠমদ্য পান করে আপনি অনন্তকাল যৌন কাজ করবেন, মানে এটাই হলো পুরস্কার এই ইসলামী রেজিমের অধীনে বসবাস করলে। মানে এগুলা কি মানুষ কি খায়? এই 21শ শতাব্দীর মানুষ কি এই ধরনের তথ্য গ্রহণ করবে বলেন? এখন কথা হচ্ছে ইসরায়েলের মানে দরকারটা কি? এই রেজিমকে ধ্বংস করা বা এই আলী খামেনিকে ধ্বংস করা। মুশকিলটা হচ্ছে আলী খামেনি সারাটাক্ষণ এই ইসরায়েলকে ধ্বংস করার জন্যে খালি যে প্ল্যান করতো তা না, বাস্তবায়নও তো করতো। এই যে হামাস যেভাবে ঝাঁপায় পড়ে 1200-1300 ইসরায়েলিকে মেরে ফেললো, তাই না, ওদিকে হুতি, ওদিকে হেজবুল্লাহ, মানে একটা কঠিন অবস্থা। তখন ইসরায়েল তার বাঁচার জন্যে কী করবে? ইরান যদি তাদের রাষ্ট্রীয় নীতি হয় ইসরায়েলকে ধ্বংস করে দেব এবং সেই কাজে তারা লিপ্ত, তাহলে ইসরায়েলও তো ওই একই পন্থা অনুসরণ করবে, তাই না? এখন এই খেলায় এই যুদ্ধে যেতে আপাতত ইসরায়েল জিতে গেছে, করার কিছু নেই। ধন্যবাদ।